আপনি আমাকে ভরসা করতে পারছেন না, তাই তো? কিন্তু আমি তো আপনাকে বলেছি, টাকা যখন আমি নিয়ে এসেছি তখন ফেরত দেওয়ার দায়িত্বও আমার। আচ্ছা সৃজন, আপনি একবার ভেবে দেখুন তো, পর্ণা আপনাকে যেভাবে অপমান করলো তার একটা যোগ্য জবাব আপনি দেবেন না? তাই এই টাকাই হবে এর মোক্ষম জবাব। দেখুন সৃজন, এটা না করলে কিন্তু পর্ণা আপনার গোটা লাইফটা পুরো হেল করে দেবে। বাবু বাবু শোন, ঈশার কথাটা একটু মন দিয়ে শোন। আমি বলছি, ও কিন্তু ভরসা করার মতন মেয়ে। এই ঈশাই পর্ণাকে ঘোল খাইয়ে ছাড়ল। বাবা কি সাংঘাতিক মেয়ে। যাকে যাক, আমার কি, পর্ণা বিদেয় হলেই হলো। বাবা বলেছিল টাকা দিয়ে ডিভোর্স দিতে, আমি তো টাকা দিয়ে দিচ্ছি। তার মানে এবার কি সত্যি সত্যি? বাবু কি ভাবছিস বলতো এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে? টাকা তো জোগাড় হয়ে গেছে, যা গিয়ে ওই মহারানীর মুখে ছুঁড়ে মেরে দিয়ে আয়। আরে হ্যাঁ শোন, বলে আসবি যে কালকে ভোর হওয়ার আগে যেন এই বাড়ির চৌকাঠটা পেরিয়ে চলে যায়, কারণ আমি সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু ওর মুখটা দেখতে চাই না। হ্যাঁ মা, পর্ণাকে টাকাটা দিয়ে দিলে ও কি সত্যি বাড়ি ছেড়ে চলে যাবে? দেখো বাবু, তুই এখনো আমাকে এই প্রশ্নটা করছিস? এখনো? আরে বাবা, ওই মেয়েটা তোকে শেষ করে দিয়েছে বাবু। ও তোকে কত রকম অপমান করেছে, জানো এটাই বলেছে। তারপরে তুই আর দুর্বল হোস না, তুই আর ওর কথা ভাবিস না। তুই দয়া কর, গিয়ে ওই টাকাটা ওকে দিয়ে আয়। আমরা আসার সময় দেখে এলাম মহারানী অফিস থেকে ফিরেছে, এক্ষুনি যা যা যা। সত্যিই তো, পর্ণা আমায় ঠকিয়েছে, দিনের পর দিন সকলের সামনে অপমান করেছে। না, আমি এক্ষুনি গিয়ে ওকে টাকাটা দিয়ে আসবো। আমি আর তোমার সঙ্গে থাকবো না পর্ণা, কিছুতেই না। $10 লাখ দিয়ে এলি? সাবাস! এখন থেকে তোকে আর মেনু মুখো বলা যাবে না, বাঘ মুখো বলতে হবে। এই না হলে দত্ত বাড়ির ছেলে। তুমি চুপ করো না, কি সব বলছো? বাহ, মহান কাজ করেছিস তুই সৃজন, মহান। পর্ণার মতো মেয়ে যে তোর জীবনে এসেছিল না, এটা তোর ভাগ্য, কিন্তু তুই তার যোগ্য পর্যন্ত নোস না ছোটকা, আমি ওর যোগ্য নই, তুমি ঠিকই বলেছ। ও তো মহান, আমি নই। কিন্তু আমি ওর মতো ঠকবাজও নই। আমি আর এই নিয়ে কোনো কথা শুনতে চাই না। বাবা, আমি তোমার কথা রেখেছি, এবার যাতে ডিভোর্সটা না আটকায় সেটা দেখার দায়িত্ব কিন্তু তোমার। না, আমার আর কিছু বলার নেই। আমারও আর কিছু বলার নেই তোমাকে এই নিয়ে। আমি আমার লাইফের ডিসিশন নিয়ে নিয়েছি। ঈশ্বর, পর্ণাকে তুমি কত কষ্ট দেবে বলো তো? আর বেচারা সৃজনটাও তো কষ্ট পাচ্ছে। তবু যে কিসের এত রাগ, এত অভিমান, আমি তো কিছু বুঝি না। ছোট, চল রান্না জোগাড় করে বর্ষায়। সৃজন, আমি আশা করবো তুই একদিন না একদিন তোর বুদ্ধি দিয়ে, বিবেচনা দিয়ে তুই বুঝতে পারবি কোনটা ঠিক কোনটা ভুল। হিসেবপত্র নিয়ে বসতে হবে। ঈশা ঠিকই বলছে, ও যা করুক, যাই করুক না কেন, আমরা ওকে ভয় পাবো না। গুড সৃজন, আমারও মনে হয় আপনার লড়াই করাই উচিত। আপনার মতন একজন ভালো মানুষকে পর্ণা দীর্ঘদিন ধরে এরকম ভাবে এক্সপ্লয়েট করছে, এটা তো হতে পারে না। আপনার ওকে ডিভোর্স দেওয়াই উচিত। আচ্ছা ঈশা, বলছি এবার আমাদের কি করা উচিত? এবার আমাদের একজন ডিভোর্স লয়ারের সাথে যোগাযোগ করা উচিত।
একদম ঠিক বলেছে। এসব আইনের মারপ্যাচ আমরা বুঝবো না। আপনারা জানেন না, পর্ণার মাথা খুব সাফ, একেবারে দুরন্ত এক্সপ্রেস। তার উপর যদি শোনে না যে আমি ডিভোর্স দিতে চেয়েছি, ওখানে রুচিরা জুটবে। আর দুজনে মিলে একেবারে একেবারে মারাত্মক কম্বিনেশন বাবা, আমি ভাবতেও পারছি না। কিন্তু ভালো লয়ার, আমার চেনা একজন ভালো লয়ার আছে, আমি ওনার সাথে এখনই যোগাযোগ করছি। হ্যাঁ করুন, এক্ষুনি যোগাযোগ করুন। এই নিন, আপনার যা যা অভিযোগ আছে ডিটেলসে লিখুন। স্ত্রীর কথা ভাবছেন? ওনার কথা না ভেবে উনি আপনার সাথে যেসব খারাপ ব্যবহার করেছে সেগুলো ভেবে লিখুন। বি আ ম্যান, রোর ম্যান, রোর। ডিভোর্সটা তো আরো আগেই হওয়া উচিত ছিল। ও তাই বুঝি? আসলে কি বলুন তো, এটা তো আমাদের বাড়ির প্রথম ডিভোর্স, তাই আমাদের খুব একটা অভিজ্ঞতা নেই। তা বলছিলাম উকিল বাবু, আপনি পারবেন তো? শুনুন, এই শ্যাম সুন্দর পালিত একটাও ডিভোর্স কেস এখনো হারেনি, হারবেও না। এক সপ্তাহ আগে আমার নিজেরই ডিভোর্স হয়েছে। মেজো কাকি টাটকা টাটকা ডিভোর্স হয়েছে নিজের। মনে হয় না উনি জিতে যাবেন, হারবেন না, আমাদেরটা পারবে। আচ্ছা শ্যামবাবু, বলছি আমাদের ফার্স্ট স্টেপটা তাহলে কি হবে? মানে আপনি নিশ্চয়ই কোনো লেটার বা কিছু? ও ইয়েস, আপনি তো দেখছি কোয়াইট ইন্টেলিজেন্ট। আমি প্রথমে ওনার স্ত্রীকে একটা চিঠি পাঠাবো। ওই চিঠি ওনার হাতে যাওয়া মানেই ধরে নিন অর্ধেক ডিভোর্স হয়ে গেল। আরে বাবা, আপনি নিশ্চিন্ত থাকুন, আমার কাছে এসছেন মানে ধরে নিন ডিভোর্সটা হয়েই গেছে। নিশ্চিন্তে বাড়ি যান। থ্যাংক ইউ। আপনার ফিসটা? শ্যামসুন্দর পালিত কেস না জিতে ফিস নেয় না। তবে একটা বিষয় মাথায় রাখবেন। হ্যাঁ কি বলুন? মেয়েদের কাজই হলো ম্যানিপুলেট করা। মিস্টার দত্ত, আপনার স্ত্রী অনেক রকম ভাবে আপনার কাছে আসতে চাইবে, কিন্তু আপনি ডিস্টেন্স মেনটেন করবেন। হ্যাঁ হ্যাঁ একদম বাবু পর্ণার কাছে যাবে না, মনে রাখবি কিন্তু উকিল বাবুর কথা। কাকিমা আমি আছি তো, আমি ওকে কিছুতেই পর্ণার কাছে ঘেঁষতে দেবো না। না না, আপনাকেও কাছে ঘেঁষতে বলিনি। কোনো মহিলারই পুরুষদের কাছে ঘেঁষা উচিত নয়। এই যে আপনি আবার মাঝপথে বেঁকে বসবেন না তো? আমিও দত্তবাড়ির ছেলে, আমি কিছুতেই দুর্বল হব না। পর্ণাকে আমি ডিভোর্স দেবই। এই তো পুরুষ সিংহের মতো কথা। অলওয়েজ বি আ ম্যান, রোর ম্যান, রোর। গর্জে উঠতে হবে। এত ভেঙে পড়ো না। মেজো খোকা একদম ঠিক কথা বলেছি দিদি ভাই। নিজের জমি ছেড়ে এক পাও নড়বি না। ওই উকিলের চিঠি একটা কাগজ ছাড়া তো কিছু নয়। না ঠাম্মি, ওটা শুধুমাত্র একটা কাগজ নয়, ওটা প্রমাণ যে সৃজন আমাকে আর ভালোবাসে না, আমার থেকে মুক্তি চায়। তোমরা সবাই মিলে আমাকে আগলে রেখেছো বলে সৃজন আইনে দ্বারস্থ হয়েছে। তোমাদের সাথেও শক্তিতে কুলোবে না বলে বাইরে থেকে লোক এনেছে আমাকে দূরে ঠেলে দেবে বলে। সৃজন আমার থেকে মুক্তি চায় ঠাম্মি, মুক্তি চায়। না রে দিদি ভাই, ও নিজেও জানে না ও কি চায়। মাথাটা গরম হয়ে আছে, তারপরে ওই রাক্ষসীগুলো ওকে উস্কাচ্ছে। রাগের মাথায় একটা কাগজ পাঠিয়ে দিয়েছে। তুই এগুলো মাথায় নিস না দিদি ভাই। ঠাম্মি, কেউ কাউকে এতটা উস্কাতে পারে না গো। আর যদি তোমাকে কেউ আমার বিরুদ্ধে উস্কায়, তুমি কি পারবে আমার সঙ্গে ঝগড়া করতে? পারবে না। সৃজনের জীবনে আমার আর কোনো জায়গা নেই ঠাম্মি। ওর মনের মধ্যে আমার জন্য আর কোনো ভালোবাসা বেঁচে নেই। তোমরা মিথ্যে চেষ্টা করছো। আচ্ছা বেশ, মানলাম সৃজন তোমার সঙ্গে থাকতে চায় না, কিন্তু এই বাড়িটাও সেটা তো শুধু সৃজনের বাড়ি নয়, এটা আমার বাড়ি, মায়ের বাড়ি। আমি তোমার বাবা, তাই এই বাড়িতে তোমার বাবা আছে, ঠাম্মি আছে, ছোট কাকা আছে, জেঠি, সবাই আছে।
তাই তুমি তোমার পরিবার ছেড়ে কোথাও যেতে পারবে না, কোথাও না। হ্যাঁ বাবা, আপনারা সবাই আমার পরিবার, কিন্তু বাবা আমার তো আপনাদের সাথে সম্পর্ক সৃজনের সূত্র ধরে। সৃজন তো আমার স্বামী। যদি এখন সেই মানুষটাই আমাকে ত্যাগ করতে চায়, আমি তাহলে কোন অধিকারে বাড়িতে থেকে যাই বাবা? কোন অধিকারে? তুই সত্যি চলে যাবি দিদিভাই? আমাদের সবাইকে ছেড়ে চলে যাবি? তুমি তো আমাকে শিখিয়েছো মাথা উঁচু করে বাঁচতে, তাহলে তুমি কি চাইছো? আমি কোর্টে গিয়ে লড়াই করে সৃজনের দয়া চাইবো, ওর কাছে ভিক্ষে করবো যে আমাকে ওর কাছে একটু থাকতে দিক? তুমি কি এটাই চাইছো ঠাম্মি? না, আমি তা চাই না। কারোর কাছে তোর মাথা নত হোক সেটা আমি চাই না, এমনকি তোর স্বামীর কাছেও না। তুমি আমাকে ক্ষমা করে দাও ঠাম্মি। তুমি বিশ্বাস করো, আমি অনেক অনেক চেষ্টা করেছিলাম আমাদের বিয়েটা নিম ফুলের তেতোটা পার করে যেন মধু অব্দি পৌঁছে। এই তেজটা যেন বজায় থাকে। একজন মেয়ে হিসেবে আমি তোকে নমস্কার করছি মা। আজ তোকে আমি আটকাবো না, তুই আমার আলোক বন্যা। আজ যদি তোকে আমি আটকাই, তাহলে এই দত্ত বাড়ির অন্ধকারে তোর আলোটাও হারিয়ে যাবে। তুই যা ঠিক বলে মনে করছিস তাই কর পর্ণা। যাও পর্ণা, খোলা আকাশের নিচে মাথা তুলে প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে বাঁচো। বুকে পাথর দিয়ে আজ আমরা সবাই তোমাকে বিদায় দিচ্ছি। তোমাকে আজ কেউ আটকাবে না, কেউ বাধা দেবে না। সৌদি ভাই, কমাইছো কাকি? বলছি ওই বড় মতো ব্যাগটাই কি নিয়েছো গো? ওই টাকার ব্যাগটা তো দেখতে পাচ্ছি না। মৌমিতা ছাড়ো না, 10টা 5টা একটা জটা ইচ্ছে ব্যাগ নিক, শুধু ভালো ভালো বিদে হোক এই বাড়ি থেকে, আর যেন বাবুটার সামনে না যায়। উফ, আরে চোখের জলের মায়া করে কম তো আর বাবু বেঁধে থাকেনি ওর সাথে। অনেক কষ্ট করে বুঝিয়ে সুঝিয়ে বাবুকে এত দূরে এনেছি মৌমিতা। এরপরে যদি ওই নেকা কান্না দেখে আমার বাবুটা ফসকে যায়। বললেই হলো, ফসকে যাবে? অসুখ না সৃজনের সামনে একেবারে ভালো করে করকে দেবো। এ কি তোমার চোখে জল? আমার মেয়েকে আমি চোখের জলে বিদায় জানাবো? হ্যাঁ, আমি কি কাঁদছি? হ্যাঁ, আমি কাঁদছি? এই কেউ কাঁদবে না আজ এই বাড়িতে, কেউ কাঁদবে না তোমরা। আচ্ছা পর্ণা, ছেলে মেয়ে কি সবসময় বাপ মায়ের কাছে থাকে? তারা তো চাকরি করার জন্য হোক বা পড়াশোনা করার জন্য হোক দূরে যায়। আমি ধরে নিচ্ছি সেরকমই কিছু একটা। হ্যাঁ, আরে কুছ পরোয়া নেই, আমরা অন্য জায়গায় আড্ডা দেবো, অন্য জায়গায় দেখা করব। তাছাড়া আমার ছোট মেয়ে তো আমার কাছে রইলই, বড় মেয়ে নয় যাচ্ছে দূরে, ক্ষতি কি? যাও পর্ণা, যাও। একটা কথা মাথায় রাখবে, তুমি আমার মেয়ে, আমার মেয়ে কারো দয়া করো না, ধার ধারে না। নিজের অধিকারে মাথা উঁচু করে বাঁচবে আমার মেয়ে। বলেছিলাম না পর্ণা, আজ কেউ তোকে আটকাবে না, কেউ না।
কোথায় যাবে বৌদি ভাই? বাড়িতেই যাব। সবাইকে জানিয়েছো? না, এখনো কাউকে জানাইনি, আর জানাতে এখন পারবো না। আসলে বাবা মা তো এখানে নেই, এখন দূরে আছে, সব কথা তো আর ফোনে বলা যায় না, তাই না? আর ওনারা যদি এখন এই কথাটা শুনেন খুব দুশ্চিন্তা করবে, ভেঙে পড়বে। তাই এখন আর কিছু বলবো না, আগে ওনারা ফিরুক তারপর। আমি তাহলে পিকলুকে একটা ফোন করি, ও তো বাড়িতেই হবে। না না, এখন পিকলুকে কিছু জানাতে যেও না। বৌদি ভাই, এখনো শাড়ি কথার সাথে জড়িয়ে আছো? আমাদের ভুলে যাবে না তো? চয়ন, আমি তোমাদেরকে ভুলে যাব? কি বলছো বলো তো তুমি এসব? আর হ্যাঁ, একটা কথা কিন্তু মনে রেখো, তোমরা যখনই সময় পাবে তখনই কিন্তু আমাদের বাড়িতে চলে এসো। আমরা সবাই মিলে আড্ডা দেব, মজা করব, পার্টি করব, মনে থাকবে তো? বৌদি ভাই, সব না আমারই দোষ। আমার আর রুচিরা সম্পর্কটা যদি এই জায়গায় না যেত, তাহলে তোমাদের সম্পর্কটাতেও এত তিক্ততা আসতো না। সব আমার দোষ বৌদি ভাই। এটা কিন্তু তুমি ভুল কথা বলছো। কোনো সম্পর্ক ভেঙে যাওয়ার পেছনে অন্য কোনো সম্পর্কর হাত থাকে না। আর একটা কথা, আমি যখন বলেছি যে আমি রুচিকে দত্তবাড়ির বউ করে পাঠাবো, তখন কিন্তু আমি আমার কথা রাখবই। আর এই যে তোমাদের বিয়েতে কিন্তু আমি নাচবো, বুঝেছ? চয়ন, চলো এবার আমরা এখান থেকে যাই। এরপরে যে আমি আর নিজেকে সামলাতে পারবো না। চলো। বাবু, সৃজন, আপনি আবার এখানে এলেন কেন বলুন তো? আপনি আপনি নিজের ঘরে যান না। হ্যাঁ বাবু, বলছি কি, ঈশা ঠিকই বলেছে, তুই এখন অন্য ঘরে যা। এই ঘরটাকে আমরা ধুয়ে মুছে পরিষ্কার করে একেবারে সেই তোর ছোট্টবেলার মতন করে দেবো। ওই রাক্ষসীর কোনো চিহ্ন রাখবো না। দে। এই ঘর থেকে পর্ণার কোনো জিনিস বাইরে যাবে না। পর্ণার কোনো জিনিসে কেউ হাতও দেবে না। বাবু, কি বলছিস তুই এসব? হ্যাঁ মা, আমি ঠিক বলছি। মা, এসব কি হচ্ছে? মেয়েটা এতদিন ধরে এই বাড়িতে আমাদের সঙ্গে ছিল। আমি মানছি আমাদের সঙ্গে ওর বনিবনা হয়নি, কিন্তু কিন্তু ও তো এই পরিবারের জন্য কম কিছু করেনি। আর আজ ও যেতে না যেতেই তোমরা ওর স্মৃতিগুলো মুছে ফেলার জন্য একেবারে উঠে পড়ে লেগেছো। সৃজন, এ কি, এখনো ওই মেয়ের জাদু তোমার উপর থেকে কাটেনি? কোনো জাদু টাদু নয় বড় বৌদি, এটা একটা বেসিক কৃতজ্ঞতা। আর আমি তোমাদের মতো অকৃতজ্ঞ নই। এ কি, তোমার তোমার হাতে পর্ণার শাড়িগুলো কেন? ও, পর্ণার শাড়িগুলো গায়েব করার তাল করছিলে? হ্যাঁ বড় বৌদি, রাখো এগুলো, রাখো বলছি। আর তোমরা যাও এখান থেকে। মা, বলছি তো এখান থেকে যাও। কি ভাবছো? চয়ন, ঈশাই তো সৃজনকে টাকাটা এনে দিয়েছে। ইনফ্যাক্ট সৃজন প্রথমে টাকাটা নিতে চায়নি, ঈশা নিজেই কথাটা আমাকে বলেছে। তার মানে ঈশা ওই বাজুরিয়ার থেকে টাকাটা এনে ঈশাই সমস্ত কিছু নিজে স্মার্ট হবে বলে করছে। আর এটা করতে গিয়ে যে সৃজনকে কত বড় বিপদের মধ্যে ফেলেছে সেটাও নিজেও বুঝতে পারছে না। মাই গড, মোদি ভাই, আমি তো বুঝিয়ে উঠতে পারছি না এবার মেজার কি হবে। 15 লাখ টাকা ক্যাশ, 40% ইন্টারেস্ট, এগুলো কি শোধ করা মুখের কথা? চয়ন, বাড়ি চলো। তোমার বাড়ি না, দত্ত বাড়ি, আমার শ্বশুর বাড়ি। মোদি ভাই, তুমি দত্ত বাড়ি যাবে? হ্যাঁ চয়ন, সৃজনকে, দত্ত বাড়িকে, পুরো পরিবারকে বিপদের মধ্যে ফেলে রেখে আমি কিছুতেই চলে যেতে পারবো না। সৃজনকে বোকা বানিয়ে মায়ের মাথা মুড়িয়ে ওই ঈশা পুরো দত্ত পরিবারকে রাস্তায় বসানোর প্ল্যানিং করছে।
ওকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না, ওকে আমাকে আটকাতেই হবে। আমি থাকতে দত্ত পরিবারের কারোর কোনো ক্ষতি আমি হতেই দেব না। কিন্তু আমি এখন বাড়ি ফিরে যাবই বা কি করে? মানে আমি তো নিজেই সবকিছু ছেড়ে ছুড়ে বেরিয়ে এসেছি। বৌদি ভাই, এখন না বেশি কিছু ভাবতে হবে না, তুমি আগে বাড়ি চলো। চলো। পেয়ে গেছি। কি? দত্ত বাড়ি ফিরে যাওয়ার কারণ পেয়ে গেছি। खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की तो कौम पे लुटाए जा। बढ़ाए जा, खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की तो कौम पे लुटाए जा। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, তোমায় আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি। বন্যা, বন্যা বসো, এইখানে তুমি বসো। বসো এখানে। উনি ওইভাবে ঝগড়া করছেন, আপনি জানেন কত পুরুষ মানুষ এই ঝগড়ার ভয়ে গুটিয়ে থাকে, কত রকম ভাবে অত্যাচারিত হয়। আপনাকে বলেছিলাম না, মহিলাদের এই অত্যাচারের বিরুদ্ধে আপনাকে গর্জে উঠতে হবে। মেয়েদের ঝগড়াকে একদম ভয় পাবেন না, ওদের মুখেই বাড়িতং জগৎ। উনি একবার তর পারে, আপনি দ্বিগুণ তর পাবেন। রোর ম্যান রোর, গর্জে উঠুন। আরে এইভাবে গর্জন করে কি বলবো কি আমি? আরে বোঝো কাণ্ড, আপনি আপনার তরফের যুক্তি শুরু করুন। কোর্টে এমন ভাবে তৈরি হয়ে যাবেন যাতে ওদের সব যুক্তি খারিজ হয়ে যায়। আপনার তরফের সাক্ষীদের একত্র করুন, একজোট করুন। এই আছে তো আপনার তরফের সাক্ষী? হ্যাঁ হ্যাঁ, শ্যামসুন্দর বাবু, আছি তো এই তো আমি আছি, মমিতা আছে, ঈশা আছে, আমরা আছি। হ্যাঁ, এত বড় বাড়ির মোটে 3 জন? মিস্টার দত্ত, লোক বাড়ান। কি আর বলবো বলুন শ্যামসুন্দর বাবু, সবই আমার কপালের দোষ। ওই মেয়ে পুরো বাড়িকে একেবারে জাদু টোনা করে রেখেছে জানেন। আমার নিজের বর, মানে আমার পেটের মেয়েটা পর্যন্ত ওর দলে গিয়ে ভিড়েছে। সব কটা ঘর শত্রুর বিভীষণ। উকিল বাবু, বলছিলাম যে ওই আমার শ্বশুর মশাই মানে সৃজনের জ্যাঠা, উনি কিন্তু আমাদের সাথে আছেন। আমার বর মানে সৃজনের দাদা, উনিও আছেন, চিন্তা করবেন না। আর আপনি তো জানেন না আমার শ্বশুর কি তেদর মানুষ। বাহ, ভেরি গুড। তেদর লোকই তো দরকার। ওনাদেরকে আপনাদের দলে কনফার্ম করুন, আর যত জ্ঞাতি গোষ্ঠী আছে সবাইকে একজোট করুন। আপাতত এই কাজগুলো করে রাখুন, বাকি কথা কাল আমি সামনাসামনি গিয়ে বলবো। শ্যামসুন্দর বাবু, বলছি কেসটা আমরাই জিতবো তো? শ্যামসুন্দর পালিত কেস নিয়েছে মানে এই কেস আপনারাই জিতছেন, এটা গ্যারেন্টি।
বাসবদি এসো। ইনি হচ্ছেন বাসব দত্ত রয়, পর্ণার লয়ার, আর উনি চয়ন, আলোকপর্ণা দত্তের দেওর। বাসবদি, তুমি ভেতরে যাও, গিয়ে পর্ণার সঙ্গে কথা বলো। হ্যাঁ, কিন্তু তুমি যাবে না? না গো, আমার একটু কাজ আছে। কাজটা একটু পরে করলে হতো না? না মানে তুমি যদি বৌদি ভাইয়ের পাশে থাকতে তাহলে বৌদি ভাই একটু সাহস পেত। আপনার বাড়ির সবাই তো আছে। দেখো, বাড়ির সবাই তো সব আইনি কথা বোঝে না। দাদা একটু দাঁড়ান, আমি আপনার সঙ্গেই যাব। আপনি একটা কাজ করুন, আপনি সৃজন দত্তকে ঘুরিয়ে একটা চিঠি লিখুন। আপনি ওনাকে স্পষ্ট জানিয়ে দিন যে ওনার আনা অভিযোগ আপনি কিছুতেই মানছেন না। আমি এক্ষুনি আপনাকে একটা ফরম্যাট বের করে দিচ্ছি, সেখানে চটপট টাইপ করে ফেলুন। কি কি লিখবে? আপনি আসুন। আপনি লিখুন, আমি শ্রীমতী আলোকপর্ণা দত্ত শ্রীযুক্ত সৃজন দত্তের আনা মানসিক নির্যাতনের অভিযোগ মানছি না। ওনার মতিভ্রম হয়েছে বলে উনি আমার স্নেহ, মায়া, মমতাকে মানসিক অত্যাচার হিসেবে গণ্য করছেন। সৃজন দত্ত এই অন্যায্য কাজ করে আমাকে দত্ত পরিবারের থেকে এবং ওনার স্ত্রীর অধিকার থেকে বঞ্চিত করতে চাইছেন, কিন্তু তার উদ্দেশ্য যাতে সফল না হয় তাই আমি ওনার অভিযোগ অস্বীকার করছি এবং মহামান্য আদালতের কাছ থেকে সুবিচার প্রার্থনা করছি। বাহ, কি দারুণ বললেন! হ্যাঁ, ভাষার উপরে কি দখল! থাক, আমাকে অত তেল দিতে হবে না। আপনার লেখা হয়েছে? হ্যাঁ, হয়ে গেছে। দেখি। গুড। এবার সৃজন দত্তকে মেল করে দিন। আচ্ছা। পাঠিয়ে দেবো? হ্যাঁ, পাঠিয়ে দিন। মুখে ছুঁড়ে মারুন। এই, তুমি এখানে? তুমি এখানে কি করছো? তুমি আমার ক্লায়েন্টের বাড়িতে কোন সাহসে পা ফেলেছো? এই শোনো, তোমার বিরুদ্ধে কিন্তু আমি আবার মামলা করে ফেলবো। ও, তুমি সাক্ষী লোপাট করতে এসেছো না? কি বাসব দত্তাদি সৃজনের উকিলকে আগে থেকে চেনে? না না পর্ণা, ওই লয়ারদের একটা অ্যাসোসিয়েশন আছে না, সবাই সবাইকে চেনে। এই, মুখ সামলে কথা বলবে। আমি সৃজন দত্তের লয়ার। ও তাই বলি, স্টুপিড চিঠিটা দেখে আমি বুঝে গেছিলাম এরকম জঘন্য আর ছ্যাঁচড়ার মতো কাজ তুমি ছাড়া তো আর কেউ করতেই পারে না। একদম এসব কথা বলবে না। তুই আমার ক্লায়েন্টের সামনে ছ্যাঁচড়া ফাইলা বলতে পারো না? ছ্যাঁচড়াকে ছ্যাঁচড়া বলবো না তো কি বলবো? এটা আমি বারবার নোটিস করেছি, যেখানে যেখানে ছেলেরা মেয়েদেরকে অত্যাচার করে তুমি সেখানে সেখানে ছেলেদেরকে গার্ড করতে চলে আসো। ছি 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 ছি, উকিলের নামে তুমি কলঙ্ক, একটা কলঙ্ক। আমি কলঙ্ক? আমি কলঙ্ক? তুমি কলঙ্ক। পৃথিবীর যেখানে যেখানে উচ্চিংড়ে অসভ্য মেয়ে আছে তুমি তাদের পাশে গিয়ে দাঁড়াও। এই শোনো, কে কলঙ্ক সেটা কোর্টে গিয়েই প্রমাণ হবে। এত তাড়াতাড়ি ভুলে গেলে? আমি যখন তোমাকে ডিভোর্স দিয়েছিলাম তখন চোখের জলে নাকের জলে করেছিলাম, মনে নেই তোমার?
তুমি করেছিলে? ফ্যাচ ফ্যাচ করে কেঁদে তুমি জজ সাহেবের মন গলিয়ে দিয়েছিলে। তোমরা মেয়েরা তো ওটাই পারো, আর কিচ্ছু পারো না। এই শোনো, তোমরা ছেলেরা কি কি পারো সেটা আমিও খুব ভালো করে জানি। আমার ক্লায়েন্টকে যদি এতদূর তুমি হেনস্থা করেছো না, তাহলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না। মানে দেখি এটা তো বড় বউ। মেজ বউ, এই লোকটা যদি ঠিক সময় বউকে শাসন করতে পারতো না, তাহলে এখন ওর কাতরাতে হতো না। সর্বনাশ, শেষ পর্যন্ত এরা হাজবেন্ড ওয়াইফ বেরোলো। আপনি আমার সামনে দাঁড়িয়ে সেটেলমেন্টের কথা বলছেন? শুনুন, এখানে আমি আইন, আমি শেষ কথা। বাবারে, বিয়েটা চমকে গেল আমার। এই যে আইন বাবু, মানে বলছিলাম কি শ্যামসুন্দর বাবু, এই যে ধ্যাসটামো করে এত তরপাচ্ছেন আপনি, কিন্তু আপনার বউ মানে আগের বউ সে তো এসে আপনার উপর তরপে দিয়ে চলে গেল। কি বললেন আপনি? কি বললেন? এই আমি কি তখন চুপ করে বসেছিলাম? চুপ করে বসেছিলাম আমি? কি বলছেন নাকি? না 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 না, বাবা যেটা বলতে চাইছে যে আমরা তো ওই মহিলাকেও দেখলাম, উনিও তো সাদা সিধে সরল নন, সেক্ষেত্রে আপনি পারবেন তো আমাদের হয়ে কেসটা কোর্টে জিততে? আরে ওসব তরপে ফরপে কিচ্ছু হবে না। কোর্ট ওসব তরপানিকে পাত্তা দেয় না। কোর্ট কি দেখে? কোর্ট দেখবে কাগজ আর প্রমাণ। শ্যামসুন্দর বাবু, আপনি যে চিঠিটা পাঠিয়েছিলেন তার উত্তরে পর্ণা একটা মেল পাঠিয়েছে। ও বলছে যে ও নাকি এসব অভিযোগ মানে না। কি? এই যে মানেনি? না মানেনি না। দেখি দিন দিন। এবার মানবে, মানতে বাধ্য হবে। ধরুন, ওদের নামে আমি কেস দেবো, ওদের কাছে সমন আসবে, তারপর ওরা হেঁটে হেঁটে কোর্টে চলে যাবে। আপনারা ততক্ষণ একটা কাজ করুন, শুনুন, আপনারা কাজ করুন, আপনারা সাক্ষী টাক্ষীগুলো জোগাড় করুন, মানে ওই আত্মীয় জ্ঞাতি গোষ্ঠী যারা আছে তাদের একত্রিত করুন। সব হয়ে যাবে, শুধু আপনি ডিভোর্সটা করিয়ে দিন। আরে ধরে নিন আপনার ছেলে এই কেসটা জিতে গেছে। সৃজন বাবু, আপনি ঘাবড়াবেন না, একদম নিশ্চিন্তে থাকুন। আমার না একটু দেরি হয়ে গেল আসতে, অনেকক্ষণ বসতে হলো না আপনাকে। ইটস ওকে, নট আ প্রবলেম। শুনুন, আমি আপনার কেসটা স্টাডি করে নিয়েছি, চিন্তার কোনো কারণ নেই। কাল আমরা কোর্টে যাচ্ছি, আমি সমস্ত ডকুমেন্টস রেডি করে ফেলেছি। আচ্ছা, কয়েকটা বিষয় নিয়ে আপনার সঙ্গে আলোচনা করার ছিল। একটা কথা কিন্তু মাথায় রাখবেন, কোনোভাবেই মনোবল ভাঙলে কিন্তু চলবে না। দেখুন, মেয়েরা তো ইমোশনালি অনেক বেশি অ্যাটাচড হয়, তাই কাল কোর্টে যখন নানা রকম সওয়াল জবাব হবে, তখন একটা পসিবিলিটি আছে আপনি আপনার হাজবেন্ডের প্রতি দুর্বল হলেও হয়ে যেতে পারেন। কিন্তু আপনাকে শক্ত হতে হবে। ভুলে গেলে চলবে না যে উনি আপনার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ এনে ডিভোর্সটা চাইছে। ছেলেদের কাছে মেয়েদের হেরে গেলে কিছুতেই চলবে না, এই লড়াইটা আমাদের জিততেই হবে। কি আলোকপর্ণা, আপনি শক্ত হয়ে থাকতে পারবেন তো? ইয়ে মানে আমি যদি আপনার জন্য কেস হেরে যাই না, আপনাকে ছাড়বো না তো। আর উনি রাজি করেছেন, আপনার অসুবিধাটা কোথায়? কোথায় অসুবিধা? ঠিক আছে ঠিক আছে, আমি আর কিছু বলছি না। আসলে হুট করে সাক্ষী জোগাড় করার ব্যাপারটা না আমার ঠিক লাগছিল না, তাই বল। আমি 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 ভয় পাচ্ছি না। আমি 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 ম্যান, আমি ম্যান। এবার আমি গর্জে উঠবো। বাচ্চার মতো কথা। আপনি কিচ্ছু চিন্তা করবেন না পালিত বাবু, আপনার কথা মতন একেবারে দল তৈরি করে নিয়েছি, সবাই মিছিল করে কোর্টে যাব। আপনার কথা মতন এত লোককে জড়ো করেছি না যে আপনি ভাবতেও পারবেন না, আর সব জ্ঞাতি গোষ্ঠী মিলে যাব। গুড, ভেরি গুড। এদিকে শোনো, এদিকে শোনো, একটা কথা মাথায় রাখবেন, একদম নরম হবেন না, স্ত্রীর প্রতি কোন রকম নমনীয় মনোভাব দেখাবেন না। বি এ ম্যান। রোর ম্যান, রোর বলে দিয়েছি। এইবার শুধু কাল কোর্টে গিয়ে আপনি ওই পর্ণার মুখে একবারে ঝমা ঘষে দিন নাকি? আরে বাবা, টেনশন নেবেন না, কেসটা আপনারা জিতে গেছেন। One, two, three, four, and five. Well done. মাত্র 5 জন। আর আপনারা যেন কজনকে এনেছেন?
এই আপনারা দলে ভারী আছে। ওয়েল ডান, ভেরি গুড। আমাদের সঙ্গে টেক্কা দেবে, বাবুর ঘর থেকে নাকি নামবে না। দেখ কেমন লাগে, দেখ। जिंदाबाद 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 जिंदाबाद। এরা সবাই সাক্ষী দেবে নাকি? এরা কারা? এরা তো সব আমাদের ক্লাবের ছেলে। মানেটা কি? শাক বাজাচ্ছে কেন? এই এরা আবার কোত্থেকে এলো? এরা সব পাড়ার কাজের লোক। রে বাপরে বাপ, এ তো গুণে শেষ করা যাবে না। বিয়ে ভাঙবে না, এবার দেখ কেমন লাগে। থাম 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 থাম। বর্দা, চা খেলে দোকানে? কেমন করে চা? ভালো? হ্যাঁ দাদা বলুন, এটা কটা চা খেয়েছে? একটা চা। দাম দেবেন তো? আমি দেবো কেন, বর্দা দেবে। আপনি আমাদের চা দিন, 1 2 3 4 5 25টা চা দিন, 25টা। বাজার হুজুর, আমরা সব কাজের মেয়েরা নতুন বৌদির দলে। নতুন বৌদি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। নতুন মোদি জিন্দাবাদ। জিন্দাবাদ। অর্ডার অর্ডার। এটা কি এর কি হচ্ছে? এটা কোর্ট, আমি সবাইকে বার করে দেবো। সমস্ত সাক্ষ্য প্রমাণ বিবেচনা করে যা দেখছি, রায় আলোকপর্ণার দিকেই যাবে। পালিত বাবু, আমরা হেরে যাব নাকি? দর্শকের কাছে আমি হারবো না। ধর্মাবতার, আমার কিছু বলার আছে। কি কথা? আমার মক্কেলের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে আমরা নাকি অন্য পক্ষের সাক্ষীদের ম্যানিপুলেট করছি। কিন্তু ধর্মাবতার, একটু বিশেষভাবে লক্ষ্য করলে দেখা যাবে যে আলোকপর্ণা দেবীর হয়ে পাড়ার ছেলেরা, বিভিন্ন বাড়ির কাজের লোকেরা সাক্ষী দিতে এসছে। এটা কি ম্যানিপুলেশন নয়? কারণ আলোকপর্ণা দেবী তো কোনো জনপ্রতিনিধি নন যে তার হয়ে স্বইচ্ছায় এত মানুষ সাক্ষী দিতে আসবে। সাক্ষী জোগাড় করা হয়েছে। একটা ফালতু লোক, নেগেটিভ লোক, কারোর ভালো সহ্য করতে পারে না। তুমি শ্যাম, নো সরি। ধর্মাবতার, আপনি রায়দান করার আগে আমি একবার আলোকপর্ণা দেবীকে ক্রস করতে চাই। বেশ, কিন্তু এখন 10 মিনিটের বিরতি। শ্যামসুন্দর, আবাসব দত্তা, তোমরা দুজন আমার চেম্বারে এসো। এমন ক্রস করব আপনি হালে পানি পাবেন না আলোকপর্ণা।